রচনাধর্মী প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান ৮। ১. উপনিবেশবাদ ও অব-উপনিবেশবাদ কাকে বলে? প্রাচীন যুগ ও আধুনিক যুগে বিভিন্ন উপনিবেশিক শক্তির উদাহরণ দাও। উপনিবেশবাদ ল্যাটিন কলোনিয়া শব্দটি থেকে ইংরেজি কলোনি বা কলোনিয়ালিজম শব্দটি উৎপত্তি হয়েছে। কলোনিয়ালিজম শব্দটি বাংলা অর্থ হল উপনিবেশবাদ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপনিবেশবাদের সংজ্ঞা দেওয়া হয়, যেমন ১. সাধারণ অর্থ। সাধারণভাবে উপনিবেশবাদ বলতে একদল মানুষের বা একটি দেশের উপর জোরপূর্বক শাসন প্রতিষ্ঠাকে বোঝানো হয়। উপনিবেশবাদ হল ঔপনিবেশিক শক্তি উপনিবেশের মধ্যে এক ধরনের বৈষম্যমূলক সম্পর্ক। অন্যভাবে বলা যায় যে উপনিবেশ হলো কোনো মাতৃভূমি দেশ থেকে দূরে অবস্থিত কোনো নগর বা রাষ্ট্র বা অন্য কোনো ভৌগোলিক অঞ্চল, যেখানে উক্ত মাতৃভূমি থেকে আসা লোকজন আধিপত্যমূলক শাসন প্রতিষ্ঠা করে। উদাহরণ হিসেবে আমেরিকায় অবস্থিত ইংল্যান্ডের ত্রয়োদশ উপনিবেশের কথা বলা যেতে পারে, যেখানে মাতৃভূমি ইংল্যান্ডের বাসিন্দারা দূরবর্তী আমেরিকার উপনিবেশে আধিপত্যমূলক শাসন প্রতিষ্ঠা করেছিল। ২. জনগণ সম্পদের উপর আধিপত্য। সাধারণভাবে বলা হয় যে কোনো সবল রাষ্ট্র যখন কোনো দুর্বল রাষ্ট্রের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার দ্বারা দুর্বল রাষ্ট্রটি বাসিন্দাদের উপর শোষণ ও অত্যাচার চালায় এবং সে দেশের সম্পদ অধিকার করে, তখন সবল রাষ্ট্রটিকে ঔপনিবেশিক শক্তি এবং দুর্বল রাষ্ট্রটিকে সবল রাষ্ট্রটির উপনিবেশ বলা হয়। ৩. এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল সায়েন্সেস। স্প্রিং হলের লেখা এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল সায়েন্সেস নামক গ্রন্থে বলা হয়েছে যে এখন একটি স্বতন্ত্র জনগোষ্ঠীর ওপর বিদেশি শাসন প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হয়, তখন তাকে উপনিবেশবাদ বলে। তিনি উপনিবেশবাদ বলতে ভৌগোলিক এলাকায় আধিপত্যের পাশাপাশি সেখানকার রাজনীতি ও অর্থনীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেও বুঝিয়েছেন। ৪. সাম্রাজ্যবাদী নীতি। যখন কোনো রাষ্ট্র সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে অন্য কোনো দেশ বা ভূখণ্ডের উপর নিজেদের সার্বভৌম শাসন প্রতিষ্ঠা করে, তখন তাকে উপনিবেশবাদ বলা হয়। ভারতের ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজরা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এরপর বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে ইংরেজরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অর্থাৎ সার্বিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এইভাবে ভারতবর্ষ ইংরেজদের উপনিবেশে পরিণত হয়। ৫. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া যখন একটি স্বতন্ত্র জনগোষ্ঠীর উপর বিদেশি শাসন প্রতিষ্ঠিত ও সংরক্ষিত হয়, তখন তাকে উপনিবেশবাদ বলে। তিনি উপনিবেশবাদ বলতে ভৌগোলিক এলাকা আধিপত্যের পাশাপাশি সেখানকার রাজনীতি এবং অর্থনীতির উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। ৪. সাম্রাজ্যবাদী নীতি। যখন কোনো রাষ্ট্র সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে অন্য কোনো দেশ বা ভূখণ্ডের উপর নিজেদের সার্বভৌম শাসন প্রতিষ্ঠা করে, তখন তাকে উপনিবেশবাদ বলে। ভারতের ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজরা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এরপর বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে ইংরেজরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্থাৎ সার্বিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এভাবে ভারতবর্ষ ইংরেজদের উপনিবেশে পরিণত হয়। ৫. এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে উপনিবেশ বলতে এমন একটি ভূখণ্ডকে বোঝায় যেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন এটি সংখ্যালঘু জনগোষ্ঠীর দ্বারা নির্ধারিত হয়, যাদের সংস্কৃতি, ইতিহাস, বিশ্বাস এবং জাতি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে আলাদা। এইরূপ শাসনের প্রতিষ্ঠাকে উপনিবেশবাদ বলে। ৬. আধুনিক অর্থ। আধুনিক অর্থে কোনো ভূখণ্ড ও সেখানকার জনগোষ্ঠীর উপর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করার পর সেখানকার অর্থনৈতিক কাঠামোকে নিজ দেশে নিয়ন্ত্রণে আনার ঘটনা হলো উপনিবেশবাদ। অর্থাৎ উপনিবেশী জনগোষ্ঠীর কোনো দিকই ঔপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণের বাইরে থাকে না। অব-উপনিবেশবাদ। ১. ডিকলোনাইজেশন বা উপনিবেশবাদ কথার অর্থ হচ্ছে ঔপনিবেশিক শাসনের অবসান, অর্থাৎ উপনিবেশবাদের বিপরীত ধারণা হচ্ছে অব-উপনিবেশবাদ। জার্মান বিশেষজ্ঞ মরিৎজ জুলিয়ান বর্ন ১৯৩২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন শব্দটি ব্যবহার করেন। ১৯৩২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন শব্দটি ব্যবহার করেন। এক কথা উপনিবেশিক শাসন থেকে মুক্তিকে অব-উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন বলা হয়। ২. অন্যভাবে বলা যায় যে অব-উপনিবেশবাদ হলো পূর্বে কোনো ঔপনিবেশিক শক্তির উপনিবেশ ছিল এমন কোনো দেশকে রাজনৈতিক স্বাধীনতা প্রদান। ৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৩৯ থেকে ৪৫ খ্রিস্টাব্দের পর থেকে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন উপনিবেশগুলি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির অধীনতা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে সংগ্রাম শুরু করলে অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা লাভে সক্ষম হয়। ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকে সাধারণভাবে অব-উপনিবেশীকরণ বলা হয়। প্রসঙ্গত বিংশ শতকে পৃথিবীর অধিকাংশ দেশ থেকে ঔপনিবেশিক শাসন লুপ্ত হয়, তা পৃথিবীতে অব-উপনিবেশীকরণ ঘটে। অব-উপনিবেশীকরণের আগে এশিয়া মহাদেশে আন্তর্জাতিক দিক দিয়ে স্বীকৃত রাষ্ট্রের সংখ্যা ছিল মাত্র একটি, কিন্তু এর পরবর্তী কয়েক দশকে এই সংখ্যা ৫০-এ পৌঁছায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান তার বিখ্যাত
উইন্ড অফ চেঞ্জ বক্তৃতায় বলেন, দ্য উইন্ড অফ চেঞ্জ ইজ ব্লোয়িং থ্রু দ্য continent, and whether we like it or not, this growth of national policies must take count of it. প্রাচীন ও আধুনিক যুগের ঔপনিবেশিক রাষ্ট্র। সুদূর প্রাচীনকালে ঔপনিবেশিক সূচনা ও প্রসার ঘটেছিল এবং আধুনিককালে তা ব্যাপক আকার ধারণ করে। এই আধিপত্যের প্রধান কারণ ছিল ঔপনিবেশিক দেশগুলির উন্নত প্রযুক্তিবিদ্যা ও সামরিক শক্তি। প্রাচীন ও আধুনিক যুগের কয়েকটি উপনিবেশিক উদাহরণ নিচে উল্লেখ করা হলো। 1. প্রাচীন যুগের উপনিবেশ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীনকালে মিশর, পারস্য, গ্রিস, রোম, ভারত প্রভৃতি বিভিন্ন দেশ তাদের সীমানার বাইরে কোনো না কোনো দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে। সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ায় তখন ভারতের উপনিবেশ গড়ে উঠেছিল বলে জানা যায়। মধ্যযুগে আরব ও মঙ্গোলরা দূরদেশে উপনিবেশ স্থাপন করেছিল। 2. আধুনিক যুগের উপনিবেশ। আধুনিককালে ঊনবিংশ শতকের উপনিবেশবাদে সুবর্ণ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক, হল্যান্ড, পর্তুগাল, স্কটল্যান্ড, জার্মানি প্রভৃতি দেশগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানে উপনিবেশের প্রসার এগিয়ে আসে। পশ্চিমী শক্তিগুলি প্রধানত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার পিছিয়ে পড়া বিভিন্ন দেশে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। পৃষ্ঠা সংখ্যা 374। 2. আধুনিককালে বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসনের প্রসার সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন উপনিবেশে মুক্তি সংগ্রাম এবং ঔপনিবেশিক শাসনের অবসানের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক শাসনের প্রসার। এনসাইক্লোপিডিয়া বলা হয়েছে যে আধুনিক উপনিবেশবাদের জয়যাত্রা শুরু হয় পঞ্চদশ শতক থেকে। নবজাগরণের প্রভাবে ইউরোপের মানুষ অচেনা অজানাকে জয় করার উদ্দেশ্যে জলপথে বিভিন্ন দিকে বেরিয়ে পড়ে। ফলে তারা বিভিন্ন নতুন ভূখণ্ডে পৌঁছায় এবং এশিয়া আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয়। ঊনবিংশ বিংশ শতকে এই দুই মহাদেশের অধিবাসীর সংখ্যা বিশ্বের জনসংখ্যার 2/3 হল। এই সময় সিংহভাগ জুড়ে এখানকার অনেকখানি ভূখণ্ড ইউরোপীয় ঔপনিবেশিকদের দখলে ছিল। তাই অর্গ্যানক্সি তার ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে বলেছেন যে আধুনিক উপনিবেশবাদ হল একটি ইউরোপীয় বিষয়। 1. ইউরোপীয়দের যাত্রা শুরু। ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সর্বপ্রথম পর্তুগাল ও স্পেন বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে জলপথে আফ্রিকা মহাদেশের উপকূল অতিক্রম করে ভারতে পৌঁছন। পরবর্তী 1 শতাব্দীর মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছয় এবং এইসব স্থানে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। পঞ্চদশ শতকের পরবর্তী সময় থেকে বিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত 450 বছরে ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইতালি, ডেনমার্ক, হল্যান্ড, পর্তুগাল, স্কটল্যান্ড, জার্মানি প্রভৃতি রাষ্ট্রগুলো বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। অষ্টাদশ শতকে ইউরোপের শিল্প বিপ্লবের প্রসার ঘটলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা এবং উৎপাদিত শিল্পপণ্য বিক্রির উদ্দেশ্যে ইউরোপের শিল্পোন্নত বিভিন্ন দেশ উপনিবেশের বাজার দখলে এগিয়ে আসে। এই সময় উপনিবেশ অধিকার নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। 2. এশিয়ায় অবস্থিত বিভিন্ন উপনিবেশ। আধুনিককালে এশিয়ায় ভারতীয় উপমহাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, মালয়, এডেন, হংকং, ইন্দোচীন, ইন্দোনেশিয়া প্রভৃতি এশীয় দেশগুলোতে ইউরোপের বিভিন্ন দেশের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। অবশিষ্ট জাপান, চীন, থাইল্যান্ড, আফগানিস্তান, ইরান প্রভৃতি কয়েকটি রাষ্ট্র নামে মাত্র স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়। 3. আফ্রিকায় অবস্থিত বিভিন্ন উপনিবেশ। ষোড়শ শতকের পরবর্তীকালে আফ্রিকা থেকে ইউরোপ ও আমেরিকার ক্রীতদাস রপ্তানি করা হতো। ইউরোপীয় শক্তিগুলো ঊনবিংশ শতকের শেষ দিকে এখানে আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে। প্রথম দিকে ইথিওপিয়া এবং লাইবেরিয়া ছাড়াও আফ্রিকার অবশিষ্ট ভূখণ্ডে ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, রোডেশিয়া, উগান্ডা, তানজানিয়া, মরক্কো, টিউনিসিয়া, আলজেরিয়া, মাদাগাস্কার, কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডি, অ্যাঙ্গোলা, মোজাম্বিক প্রভৃতি অঞ্চল পশ্চিমে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। 1936 খ্রিস্টাব্দে ইথিওপিয়া ও ইতালির উপনিবেশে পরিণত হয়। 4. আমেরিকার উপনিবেশ। ইংল্যান্ডের ষোড়শ শতকে আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ গড়ে তোলে। পরবর্তীকালে আমেরিকা অন্যান্য অঞ্চলে ফ্রান্স ও অন্যান্য দেশের উপনিবেশ গড়ে ওঠে। লাতিন আমেরিকায় ইউরোপীয়দের উপনিবেশিক শাসনের ব্যাপক প্রসার ঘটে। 1775 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র আমেরিকায় ইউরোপীয় উপনিবেশের প্রসার ঘটে। বিভিন্ন উপনিবেশের মুক্তি সংগ্রাম। রাষ্ট্রবিজ্ঞানী অর্গ্যানস্কি মনে করেন যে 1775 খ্রিস্টাব্দ নাগাদ আধুনিক উপনিবেশবাদ চরম পর্যায়ে উন্নীত হয়। আবার এই সময় ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার ত্রয়োদশ উপনিবেশে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। এশীয় আফ্রিকা উপনিবেশগুলোতে স্বাধীনতা আন্দোলন শক্তিশালী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 খ্রিস্টাব্দের পর থেকে বা বিংশ শতকের মধ্যভাগ থেকে। 2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ। পরবর্তীকালে এশিয়া মহাদেশে ভারত, সিংহল, বার্মা, ইন্দোনেশিয়া, ইন্দোচীন, মালয়, ফিলিপিন্স প্রভৃতি দেশে, আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া, আলজেরিয়া, উগান্ডা, মরক্কো, কেনিয়া, গোল্ড কোস্ট প্রভৃতি দেশে জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটে এবং পশ্চিমী সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে
মুক্তি সংগ্রাম শুরু হয়। ঔপনিবেশিক শাসনের অবসান। দীর্ঘ ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার বিভিন্ন উপনিবেশিকরণ ও আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনমুক্ত হয়ে আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ স্বাধীনতা লাভ করে। 1775 খ্রিস্টাব্দে আমেরিকার ত্রয়োদশ উপনিবেশিক স্বাধীনতা আন্দোলন শুরু হয়। শেষ পর্যন্ত 1783 খ্রিস্টাব্দে আমেরিকার ত্রয়োদশ ব্রিটিশ উপনিবেশ মুক্ত হয়। আমেরিকার অন্যান্য উপনিবেশিক অঞ্চলগুলো 1825 খ্রিস্টাব্দের মধ্যে স্বাধীনতা লাভ করে। বিংশ শতকের শুরু থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উপনিবেশে মুক্তি সংগ্রাম অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর এই আন্দোলন চরমে পৌঁছয়। ফলে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উপনিবেশ পশ্চিমী উপনিবেশিক শাসনের কবল থেকে একে একে মুক্তি পেতে থাকে। ঐতিহাসিক এরিক হবসবমের মতে অব-উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের প্রসার পৃথিবীর রাজনৈতিক মানচিত্রকে নাটকীয়ভাবে পাল্টে দেয়। পৃষ্ঠের সংখ্যা 375। প্রশ্ন 3, অব-উপনিবেশিকরণের রাজনৈতিক তাৎপর্য উল্লেখ করো। অব-উপনিবেশিকরণের রাজনৈতিক তাৎপর্য। অষ্টাদশ শতকের শেষ দিক থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধে আমেরিকার বিভিন্ন উপনিবেশে অব-উপনিবেশিকরণ ঘটল। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অধিকাংশ উপনিবেশে স্বাধীনতা লাভ করতে শুরু করে বিংশ শতকের মধ্যভাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথিবী থেকে পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলোর আধিপত্য লুপ্ত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক তাৎপর্য ছিল। যেমন 1, রাজনৈতিক দিগন্তের প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব রাজনীতির সীমানা ও আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ইউরোপ এবং কোনো কোনো ক্ষেত্রে উত্তর আমেরিকা পর্যন্ত প্রসারিত ছিল। কিন্তু এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা লাভ করলে বিশ্ব রাজনীতির দিগন্ত ও আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আরও প্রসারিত হয়। সদ্য স্বাধীন দেশগুলো আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে। পূর্বেকার ঔপনিবেশিক শক্তিগুলো এইসব রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করতে বাধ্য হয়। ফলে আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃত আন্তর্জাতিকীকরণ ঘটে। ইউরোপের বাইরে ক্ষুদ্র বৃহৎ রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সুনির্দিষ্ট সম্পর্ক স্থাপিত হয় এবং বিভিন্ন আঞ্চলিক সমস্যা আন্তর্জাতিক রাজনীতিতে স্থান করে নেয়। 2, তৃতীয় বিশ্বের উত্থান। অব-উপনিবেশিকীকরণের ফলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু উপনিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতা প্রাপ্ত এই সমস্ত দেশ তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তৃতীয় বিশ্বের দেশগুলো পৃথিবী থেকে উপনিবেশবাদ, বর্ণবৈষম্য দূর করতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করে। তারা উপনিবেশবাদ ও বর্ণবৈষম্য দূর করতে সম্মিলিত জাতিপুঞ্জের সাহায্য নেয়। 3, জাতিপুঞ্জের প্রসার। অব-উপনিবেশিকীকরণের ফলে সম্মিলিত জাতিপুঞ্জের যথেষ্ট সম্প্রসারণ ঘটে। ঔপনিবেশিক শাসনমুক্ত সদ্য স্বাধীন এই সমস্ত দেশ জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিপুঞ্জের 179টি সদস্যের মধ্যে 100টি সদস্য রাষ্ট্রই ছিল ঔপনিবেশিক শাসনমুক্ত সদ্য স্বাধীন দেশ। সদস্য সংখ্যা প্রচুর বৃদ্ধি পেলে সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্ব ও পরিধি কার্যকাল যথেষ্ট প্রসার ঘটে। 4, জাতিভিত্তিক নতুন বিশ্ব। অব-উপনিবেশিকরণের ফলে ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলির উপর নির্ভর করে গড়ে ওঠা বিশ্বের পুরনো রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। এর পরিবর্তে ইউরোপের পুরনো এবং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার নতুন দেশগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। পুরনো ইউরোপীয় সাম্রাজ্যগুলো অধীনতা ছিন্ন করে জাতিভিত্তিক ক্ষুদ্র বৃহৎ অসংখ্য রাষ্ট্র আত্মপ্রকাশ ঘটে। স্বাধীনতা লাভের পর এইসব জাতি নিজেদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পায়। 5, সাম্রাজ্যবাদের গতিরোধ। অব-উপনিবেশিকরণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অসংখ্য স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটে। সদ্য স্বাধীন এইসব রাষ্ট্র ইতিপূর্বে দীর্ঘকাল ধরে সাম্রাজ্যবাদের শোষণ ও আধিপত্যের যন্ত্রণা ভোগ করেছে। ফলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার ঔপনিবেশিক শাসনভুক্ত এইসব দেশ স্বাভাবিকভাবেই সাম্রাজ্যবাদের বিরোধী হয়ে ওঠে। স্বাধীনতা লাভের পর এইসব দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে। ফলে ঔপনিবেশিক শক্তিগুলো সাম্রাজ্যবাদের অগ্রগতির বিজয় রথ অনেকটাই বাধাপ্রাপ্ত হয়। 6, ঠান্ডা লড়াইয়ের প্রসার। ঔপনিবেশিক শক্তিগুলির কবল থেকে মুক্ত হলো সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা লড়াইয়ের প্রভাব পড়ে। এইসব রাষ্ট্রে সোভিয়েত রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণে সমাজতন্ত্রের প্রসারে এবং আমেরিকা নিজেদের নিয়ন্ত্রণাধীন পুঁজিবাদের প্রসারে সক্রিয় উদ্যোগ নেয়। আদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি অর্থনৈতিক দখলদারির কারণে সৃষ্ট ঠান্ডা লড়াইয়ের ফলে সদ্য স্বাধীন এই সমস্ত রাষ্ট্রের আন্তর্জাতিক গুরুত্ব বৃদ্ধি পায়। রাশিয়া, আমেরিকা
উভয়ই এইসব দেশে আর্থিক ও সামরিক সাহায্য দানের জন্য এগিয়ে এলে দেশগুলো আমেরিকা ও রাশিয়ার মধ্যে সংঘটিত ঠান্ডা লড়াইয়ের বৃত্তে প্রবেশ করে। 7. বৃহৎ শক্তিদ্বয় প্রতিদ্বন্দ্বিতা। অবৌপনিবেশিকরণের ফলে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন দেশ থেকে ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি দেশের আধিপত্যের অবসান ঘটে। এর ফলে সদ্য স্বাধীন এইসব দেশে যে শক্তি শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করতে বিশ্বের দুই বৃহৎ শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া এগিয়ে আসে। ফলে এই বৃহৎ শক্তি দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। আর নিজেদের প্রতিদ্বন্দ্বিতা। সদ্য স্বাধীন বিভিন্ন রাষ্ট্র নিজেদের দেশে অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা ও স্বার্থের সংঘাত শুরু হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আঞ্চলিক সংঘাত শুরু হয় এবং মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া প্রভৃতি অঞ্চলে ক্ষমতার নতুন কেন্দ্র গড়ে ওঠে। কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনামের যুদ্ধ, ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ প্রভৃতি এসব নতুন আঞ্চলিক সংঘাতের উদাহরণ। উপসংহার: ঔপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পর বর্তমানকালে তৃতীয় বিশ্বের বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই সব দেশের মধ্যে অন্যতম হল ভারত। তাছাড়া তৃতীয় বিশ্বের বেশ কয়েকটি দেশ জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। পৃষ্ঠ সংখ্যা 376, পৃষ্ঠ সংখ্যা 4। অবৌপনিবেশিকরণের অর্থনৈতিক ও রাজনৈতিক সামাজিক তাৎপর্য উল্লেখ করো। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শক্তিশালী দেশ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দরিদ্র অনগ্রসর দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এসব দেশে অবৌপনিবেশিকরণের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বিশেষ উল্লেখযোগ্য ছিল। অবৌপনিবেশিকরণের অর্থনৈতিক তাৎপর্য। বিংশ শতকের মধ্যভাগে অবৌপনিবেশিকরণের তীব্র গতি আসে। অবৌপনিবেশিকরণের বিশেষ অর্থনৈতিক তাৎপর্য লক্ষ্য করা যায়, যেমন 1. অর্থনৈতিক দুর্বলতা। অবৌপনিবেশিকরণের ফলে এইসব উপনিবেশগুলি স্বাধীনতা লাভ করলেও তারা অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল হয়ে পড়ে, কেননা স্বাধীনতা লাভের আগে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির দ্বারা শোষিত হচ্ছিল। উপনিবেশে অর্থ, সম্পদ, সাম্রাজ্যবাদী শক্তিগুলো হস্তগত করে নিজেদের দেশের সমৃদ্ধি বাড়িয়েছিল। এদিকে ক্রমাগত শোষণের ফলে উপনিবেশগুলি দিনে দিনে নিঃস্ব ও দুর্বল হয়ে যায়। শেষ পর্যন্ত ঔপনিবেশিক রাষ্ট্রের অর্থনৈতিক শক্তির উপরই এই উপনিবেশগুলি নির্ভরশীল হয়ে পড়ে। ফলে অবৌপনিবেশিকরণের পরেও অর্থনৈতিক দুর্বলতার কারণে দেশের কৃষি উৎপাদন, শিল্পায়ন প্রভৃতি ব্যাহত হয় এবং সামগ্রিক উন্নয়ন থমকে যায়। সদ্য স্বাধীন এসব দেশে বেকারত্ব এবং কোথাও কোথাও খাদ্যাভাব তীব্র আকার ধারণ করে। 2. নয়া উপনিবেশবাদ। যখন কোনো সাম্রাজ্যবাদী শক্তি অন্য কোনো স্বাধীন রাষ্ট্রে ধনতন্ত্রের প্রসার ও অর্থনৈতিক সহায়তা দানের মাধ্যমে সেখানে অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক প্রভৃতি যে কোনো ক্ষেত্রে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তখন তাকে নয়া উপনিবেশবাদ বলে। সদ্য স্বাধীন দেশগুলোতে ঔপনিবেশিক শাসনের অবসান হলেও সেই সব দেশে শীঘ্রই নয়া উপনিবেশবাদ শুরু হয়, কেননা সদ্য স্বাধীন দেশগুলো অর্থনৈতিক, সামরিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দুর্বল ছিল। তাই তারা নিজেদের দেশের নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি প্রয়োজনে ইউরোপ বা অন্যান্য স্থানে বৃহৎ শক্তিগুলির উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলো সদ্য স্বাধীন এইসব দেশে অর্থনৈতিক সহায়তা দান করে এবং সেখানে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে। ফলে সাম্রাজ্যবাদী শক্তির রাজনৈতিক আধিপত্য থেকে মুক্ত হলো সদ্য স্বাধীন এইসব রাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তিগুলির অর্থনৈতিক উপনিবেশবাদের শিকার হয়। 3. আঞ্চলিক সহযোগিতা। অবৌপনিবেশিকরণের পরবর্তীকালে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পায়। সদ্য স্বাধীন দেশগুলোর সহযোগিতামূলক বিভিন্ন আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান ও সামগ্রিক উন্নতির চেষ্টা চালায়। এইসব সংগঠন যেসব বিষয়ে পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নেয় সেগুলির মধ্যে অন্যতম ছিল অর্থনৈতিক সহযোগিতা। এরূপ কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক সংগঠন হচ্ছে আসিয়ান, ASEAN বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, সার্ক, SAARC বা সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, আরব লীগ প্রভৃতি। অবৌপনিবেশিকরণের সামাজিক তাৎপর্য। অবৌপনিবেশিকরণের বিভিন্ন সামাজিক তাৎপর্য লক্ষ্য করা যায়, যেমন 1. বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন উপনিবেশে কৃষ্ণাঙ্গ বাসিন্দারা ঔপনিবেশিক শাসনকালে শ্বেতাঙ্গদের দ্বারা বর্ণ বৈষম্যবাদের শিকার হয়েছিল। শাসক শ্বেতাঙ্গ ইউরোপীয়রা শাসিত কৃষ্ণাঙ্গ প্রজাদের সঙ্গে তীব্র সামাজিক ব্যবধান ও অসাম্য সৃষ্টি করেছিল। কিন্তু অবৌপনিবেশিকরণের পর সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো বর্ণ বৈষম্যবাদের তীব্র বিরোধী হয়ে ওঠে। ফলে বিশ্বে জাতি বৈরিতা ও বর্ণ বৈষম্যের গতি রুদ্ধ হয়। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ পশ্চিম আফ্রিকা, রোডেশিয়া থেকে বর্ণ বৈষম্যবাদ বিদায় নেয়। 2. অস্থির পরিস্থিতি।
এশিয়া আফ্রিকার বিভিন্ন উপনিবেশে মুক্তি সংগ্রাম শুরু হলো, কোনো কোনো উপনিবেশ তখনই স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিতে তারা স্বাধীনতা লাভ করলে দেশের সঠিক সুস্থ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। কিছু কিছু উপনিবেশ নিজেদের মধ্যে তীব্র সংঘাত শুরু করে শক্তি ক্ষয় করে। আফ্রিকা সহ এশিয়ার বেশ কিছু উপনিবেশে রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভেদের ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে অভ্যন্তরীণ দ্বন্দ্ব গৃহযুদ্ধের দিকে মোড় নেয়। উদাহরণ হিসেবে বলা যায় যে ভারত ও পাকিস্তান ঔপনিবেশিক শাসনমুক্ত হলো, উভয় দেশ স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়। 3. এলিট গোষ্ঠীর শক্তি বৃদ্ধি। ঔপনিবেশিক শক্তি বিদায় নেওয়ার পর সদ্য স্বাধীন 2. অস্থির পরিস্থিতি। এশিয়া আফ্রিকা বিভিন্ন উপনিবেশে মুক্তি সংগ্রাম শুরু হলো, কোনো কোনো উপনিবেশ তখনই স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল না। এই পরিস্থিতিতে তারা স্বাধীনতা লাভ করলে দেশের সঠিক সুস্থ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। কিছু কিছু উপনিবেশ নিজেদের মধ্যে তীব্র সংঘাত শুরু করে শক্তি ক্ষয় করে। আফ্রিকা সহ এশিয়ার বেশ কিছু উপনিবেশ রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভেদের ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে অভ্যন্তরীণ দ্বন্দ্ব গৃহযুদ্ধের দিকে মোড় নেয়। উদাহরণ হিসেবে বলা যায় ভারত পাকিস্তান ঔপনিবেশিক শাসন মুক্ত হলো, উভয় দেশ স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। 3. এলিট গোষ্ঠীর শক্তি বৃদ্ধি। ঔপনিবেশিক শক্তি বিদায় নেওয়ার পর সদ্য স্বাধীন বিভিন্ন দেশের শাসন ক্ষমতায় সেই দেশের শিক্ষিত ধনী এলিট গোষ্ঠীর হাতে চলে আসে। তারা দেশে নিজ গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষ ক্ষমতা লাভে ব্যর্থ হয়। ফলে সে দেশের শিক্ষিত ধনীদের সঙ্গে সাধারণ দরিদ্র মানুষের সামাজিক স্তর ও অর্থনৈতিক সামর্থ্যের বিস্তর পার্থক্য দেখা যায়। পৃষ্ঠ সংখ্যা 377, পৃষ্ঠ সংখ্যা 5। বিংশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণগুলো আলোচনা করো। উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণগুলো হলো ইউরোপে বেশ কটি শক্তিশালী দেশ 15 শতক থেকে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন পিছিয়ে পড়া দেশে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। তারা দীর্ঘদিন ধরে উপনিবেশগুলোতে শোষণ চালিয়ে সেখানকার অর্থ সম্পদ নিজেদের দেশে রপ্তানি করে। এর ফলে উপনিবেশগুলি ক্রমে দুর্বল, নিঃস্ব, উপনিবেশিক শক্তিগুলি ক্রমে সমৃদ্ধশালী হতে শুরু করে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ বিরোধী মুক্তি আন্দোলন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939 থেকে 1945 পরবর্তীকালে ব্যাপক আন্দোলন আকার ধারণ করে। এই মুক্তি আন্দোলনের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. পশ্চিমী শোষণ। পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে তাদের নিজ নিজ উপনিবেশে তীব্র অর্থনৈতিক শোষণ চালায় এবং উপনিবেশগুলি থেকে শোষণ করা অর্থ সম্পদের সহায়তা নিজ দেশে অর্থনীতির সমৃদ্ধি ঘটায়। উপনিবেশ থেকে সস্তায় সংগ্রহ করা কাঁচামালের সাহায্যে পশ্চিমী দেশগুলি শিল্প কারখানায় শিল্প উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। অন্যদিকে বিদেশি শিল্পজাত পণ্য দেশীয় বাজার দখল করে নিলে উপনিবেশগুলির স্থানীয় কুটির শিল্প ধ্বংস হয়, শিল্পীরা বেকার হয়ে পড়ে এবং উপনিবেশের স্থানীয় অর্থনীতি ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরে বিদেশি শোষণের ফলে উপনিবেশের বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ফলে তারা পশ্চিমী ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হয়। 2. পাশ্চাত্য শিক্ষার প্রভাব। পশ্চিমী ঔপনিবেশিক শাসনের অধীনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা উপনিবেশগুলোতে পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, ভাবধারার যথেষ্ট প্রসার ঘটে। পাশ্চাত্য শিক্ষা ও জাতীয়তাবাদী ভাবধারার সংস্পর্শ এলে এই সমস্ত উপনিবেশগুলির মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার জন্ম নেয়। এর ফলে উপনিবেশের শিক্ষিত বাসিন্দারা নিজেদের জাতীয়তাবাদী চেতনা সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা উপলব্ধি করে যে নিজ জাতির মুক্তি ও স্বাধীনতা লাভের জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা দরকার। এইভাবে উপনিবেশিক শক্তিগুলো নিজেদের উপনিবেশে পাশ্চাত্য ভাবধারার প্রসার ঘটিয়ে উপনিবেশে নিজেদের অজান্তে নিজেদের কবর খনন করে। 3. পশ্চিমী সংস্কৃতির বিরোধিতা। পশ্চিম ইউরোপীয় দেশগুলো তাদের অধীনস্থ উপনিবেশগুলি নিজস্ব সভ্যতা, সংস্কৃতি ও শিক্ষা সংস্কৃতিকে খুবই নিচু নজরে দেখত। এই জন্য তারা উপনিবেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য লুপ্ত করার উদ্দেশ্যে সেখানে নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও পাশ্চাত্য ভাবধারা প্রসার ঘটাতে শুরু করে। প্রথম দিকে মূলত উপনিবেশের শহরগুলোতে পাশ্চাত্য ভাষা, শিক্ষা, ঐতিহ্যের প্রসার ঘটে। পাশ্চাত্যের আগ্রাসনের ফলে দেশীয় ভাষা, শিক্ষা, ঐতিহ্য ধ্বংস হওয়ার উপক্রম হলে এর বিরুদ্ধে উপনিবেশের বাসিন্দারা ক্রমেই রুখে দাঁড়াতে শুরু করে। 4. উদারনৈতিক ভাবধারা। আধুনিককালে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে উদারনৈতিক শিক্ষা ও ভাবধারার দ্রুত প্রসার ঘটে। বেনথাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ হিতবাদী চিন্তাবিদ রাষ্ট্রের ক্ষমতার সংকোচন করে ব্যক্তি স্বাধীনতা প্রসারের স্বপক্ষে প্রচার চালান। হিতবাদ ও উদারনীতিবাদের মূল কথাগুলি শুধু ব্রিটেনের ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা মহাসাগর অতিক্রম করে এশিয়া, আফ্রিকার উপনিবেশগুলি শোষিত মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তার উদারনীতির সংস্পর্শে এসে স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে সচেতন হয়ে এগুলো আদায়ের দাবি জানাতে শুরু করে। 5.
বিদেশি শিক্ষা গ্রহণ। 19 শতক থেকে এশিয়া আফ্রিকার বিভিন্ন উপনিবেশ থেকে অনেকে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়। তারা ব্রিটেন তথা ইউরোপের উদারনৈতিক শাসন ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা দাবি জানায় যে ব্রিটেন নিজেদের দেশের বাসিন্দাদের এসব উদারনৈতিক গণতান্ত্রিক অধিকার দিলে তা তাদের উপনিবেশের বাসিন্দাদেরও দিতে হবে। এই দাবিতে তারা নিজ নিজ দেশে ফিরে আন্দোলন গড়ে তোলে। 6. আত্মনিয়ন্ত্রণের দাবি। পশ্চিমী ভাবধারার সংস্পর্শে আসার ফলে উপনিবেশগুলির বাসিন্দারা নিজেদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারা বিদেশি শক্তির অধীনতা থেকে মুক্ত হয়ে আত্মনিয়ন্ত্রণের দাবি জানাতে থাকে। এর ফলে উপনিবেশের বাসিন্দারা বিদেশি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক ভাগ্য গড়ে তোলার স্বপ্ন দেখতে থাকে। উপসংহার। উপরোক্ত বিভিন্ন কারণে বিংশ শতকের প্রথমার্ধে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বিভিন্ন উপনিবেশে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তি সংগ্রাম মাথাচাড়া দিয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার চরম আকার ধারণ করলে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে গুলো ধরে রাখতে অক্ষম হয়ে ফলে তারা বিভিন্ন উপনিবেশগুলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার চরম আকার ধারণ করলে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশগুলো ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে। ফলে তারা বিভিন্ন উপনিবেশগুলোকে একে একে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্রশ্ন সংখ্যা 6। বিংশ শতকে উপনিবেশবাদের অবসানের কারণগুলো আলোচনা করে। উপনিবেশবাদের অবসানের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রায় 35 বছরের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশ থেকে পশ্চিমী ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং অধিকাংশ উপনিবেশ সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঘটনাকে পরিবর্তনের হাওয়া বলে উল্লেখ করেন। পৃষ্ঠা সংখ্যা 378। এই সময় উপনিবেশবাদের অবসানের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. বিশ্বযুদ্ধের ফলশ্রুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন ও ফ্রান্সের মতো শক্তিশালী ঔপনিবেশিক রাষ্ট্রগুলো অর্থনীতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তাদের রাজনৈতিক সামাজিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। এইরূপ পরিস্থিতিতে তারা দূর দূরান্তের উপনিবেশগুলোতে আধিপত্য বজায় রাখতে সক্ষম হচ্ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশীয় দেশ জাপানের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছিল যে পশ্চিমী শক্তির বিরুদ্ধে এশিয়া বা আফ্রিকা উপনিবেশগুলো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হতে পারে। এই পরিস্থিতিতে উপনিবেশগুলি মুক্তি সংগ্রাম শুরু করে এবং পরিস্থিতি সামাল দিতে না পেরে উপনিবেশিক শক্তিগুলো উপনিবেশগুলোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। 2. রাশিয়ার চাপ। রাশিয়া ভেবেছিল যে ঔপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পর সেই সব দেশের সমাজতন্ত্রের প্রসার সম্ভব হবে। এই উদ্দেশ্যে রাশিয়া প্রকাশ্যে উপনিবেশবাদের বিরোধিতা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পশ্চিমী দেশগুলোকে তাদের উপনিবেশগুলো স্বাধীনতা দানের উদ্দেশ্যে চাপ দিতে থাকে। 3. আমেরিকার চাপ। আমেরিকা মনে করেছিল যে উপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পর সদ্য স্বাধীন দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তার এবং বাণিজ্যিক অগ্রগতি সম্ভব হবে। তাই আমেরিকা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বুঝিয়ে দেয় যে উপনিবেশবাদের প্রসারকে সে সমর্থন করবে না। আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সনদে উপনিবেশবাদকে সমর্থন করা হয়নি। এরূপ পরিস্থিতিতে ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপলব্ধি করে যে ঔপনিবেশিক শাসন গুটিয়ে ফেলা ছাড়া উপায় নেই। 4. স্বাধীনতা দানের প্রতিশ্রুতি। ব্রিটেন এবং ফ্রান্স প্রভৃতি ঔপনিবেশিক শক্তিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির বিরুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে বিপর্যয়ের মুখে পড়ে। এই অবস্থায় তারা নিজেদের উপনিবেশগুলো থেকে সাহায্য লাভের উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে তারা উপনিবেশগুলো থেকে সাহায্য লাভের বিনিময়ে যুদ্ধের পর উপনিবেশগুলোতে স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার দানের প্রতিশ্রুতি দেয়। যুদ্ধের পর উপনিবেশগুলি এই প্রতিশ্রুতি পালনের দাবি জানায়। 5. উপনিবেশের দারিদ্র্য। ঔপনিবেশিক শাসনে জর্জরিত উপনিবেশের বাসিন্দারা সীমাহীন শোষণ, দারিদ্র্য, অনাহার ও অশিক্ষার মধ্যে জীবন কাটাত। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তীকালে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কালোবাজারি প্রভৃতি দুর্দশাকে আরো তীব্র করে তোলে। উপনিবেশের বাসিন্দারা অনুভব করে যে তাদের দারিদ্র্য এবং দুর্দশা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শক্তির হাত থেকে নিজেদের স্বাধীনতা কেড়ে নেওয়া। 6. পাশ্চাত্য ভাবধারার প্রভাব। উপনিবেশগুলোতে পাশ্চাত্য দর্শন, জ্ঞান বিজ্ঞান, সাংস্কৃতিক ভাবধারা প্রসারের ফলে উপনিবেশগুলি বাসিন্দাদের মনে গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পায়। ফলে সেই সব দেশে পশ্চিমী উপনিবেশিক শক্তিগুলোর বিরুদ্ধে বিরোধিতার পরিস্থিতি তৈরি হয়। 7. উদারনীতিবাদের প্রসার। অষ্টাদশ শতক থেকে ব্রিটেন তথা ইউরোপে জেরেমি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ হিতবাদী দার্শনিকরা উপনিবেশবাদের বিরুদ্ধে প্রচার চালান। ফলে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইউরোপে জনমত গড়ে ওঠে এবং উপনিবেশিক সরকারগুলির উপর চাপ সৃষ্টি হয়। ইউরোপীয় দার্শনিকদের প্রচারের ফলে উপনিবেশগুলির বাসিন্দাদের মনে গণতন্ত্র, সাম্য, স্বাধীনতার চেতনা বৃদ্ধি পায়। উপনিবেশে প্রগতিশীল বহু নাগরিক পশ্চিমী দেশগুলো থেকে শিক্ষা গ্রহণ করে স্বদেশে ফিরে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের
নেতৃত্ব দেয়। ৮. মার্ক্সবাদী ভূমিকা। মার্ক্সবাদী বিভিন্ন মৌলিক গ্রন্থে উপনিবেশবাদের তীব্র বিরোধিতা করা হয়। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মার্ক্সবাদীগণ উপনিবেশবাদের তীব্র বিরোধিতা শুরু করেন। মার্ক্সবাদীরা উপনিবেশবাদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম গড়ে তোলার কথা ঘোষণা করেন। এশিয়ার বিভিন্ন দেশে মার্ক্সবাদের প্রসারের ফলে উপনিবেশবাদের অবসানের আন্দোলন জোরদার হয়ে ওঠে। ৯. প্রতিদ্বন্দ্বিতা। উপনিবেশের প্রসার এবং অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির মধ্যে তীব্র অন্তর্বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই বিরোধের ফলে কোনো কোনো ঔপনিবেশিক রাষ্ট্র তার শত্রু দেশের উপনিবেশের মুক্তি সংগ্রামকে সমর্থন করে এবং বিদ্রোহীদের গোপনে সহায়তা করে, ফলে উপনিবেশের মুক্তি সংগ্রাম তীব্র হয়ে ওঠে। ১০. জোট নিরপেক্ষ আন্দোলন। ভারত, যুগোস্লাভিয়া, মিশর প্রভৃতি দেশগুলো একদা শোষণমূলক ঔপনিবেশিক শাসনের শিকার হয়েছিল বলে স্বাধীনতা লাভের পর তারা কোনো জোটে সামিল হতে চায়নি। ফলে এইসব দেশের নেতৃত্বে বিংশ শতকের দ্বিতীয়ার্ধে জোট নিরপেক্ষ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে উপনিবেশিক শাসনের অবসান ও প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি করা হয়। জোট নিরপেক্ষ আদর্শে উদ্বুদ্ধ নেতাদের ভূমিকা বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলনকে সক্রিয় করে তোলে। ১১. জাতিপুঞ্জের ভূমিকা। তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রতিষ্ঠিত সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম কর্মসূচি ছিল বিশ্বের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটানো। জাতিপুঞ্জের সনদের বিভিন্ন অংশে উপনিবেশগুলোকে মুক্তিদানের কথা বলা হয়েছে। ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে বিশ্বের প্রতিটি রাষ্ট্র ও জাতির সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা জাতিপুঞ্জের অন্যতম লক্ষ্য। পৃষ্ঠা সংখ্যা ৩৭৯। জাতিপুঞ্জের উদ্যোগের ফলে বহু উপনিবেশের মুক্তি ঘটে এবং স্বাধীনতা প্রাপ্তির পর তা জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করে। উপসংহার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন উপনিবেশে জাতীয়তাবাদের প্রসার ঘটে এবং আত্মনিয়ন্ত্রণের দাবি জোরদার হয়। এর ফলে উপনিবেশগুলোতে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন ও রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে থাকে। আত্মনিয়ন্ত্রণ অধিকারের সমর্থক এসব সংগঠন ও রাজনৈতিক দল নিজেদের হাতে শাসন ক্ষমতা দখলের উদ্যোগ নেয়। এইসব জাতীয়তাবাদী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃত্ব উপনিবেশগুলোতে পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলির বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম শুরু করে।